আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আমাদের পর্যায় সারণী অধ্যায়ের 2টা লেকচার হয়ে গেছে। আজকে 3 নম্বর লেকচারে আমরা দ্বিতীয় লেকচার যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করব। দ্বিতীয় লেকচারে আমরা কি পড়ছিলাম একটু যদি আমি বলে নেই। দ্বিতীয় লেকচারে আমরা আধুনিক যে পর্যায় সারণীটা ছিল তার আদ্য প্রান্ত পুরোটাই পড়ছি, তাই না? আজকে আমরা এর পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে পড়ব, ঠিক আছে? তো দ্বিতীয় লেকচারের আমরা লাস্ট পর্যায় সারণী নিয়ে পড়ছিলাম, সেখানে আর একটা কথা তোমাদেরকে অ্যাড করে দেই, সেটা হচ্ছে আমি বলছিলাম ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, তাই না? ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট। ল্যান্থেনাইট সিরিজে লিখি, আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তোমাদের অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে ল্যান্থেনাইট সিরিজ কাকে বলে, অ্যাক্টিনাইট সিরিজ কাকে বলে। ঠিক আছে, তোমরা লিখবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 সেই সকল মৌলকে ল্যান্থেনাইট মৌল বা ল্যান্থেনাইট সিরিজের মৌল বলা হয়। এবং অ্যাক্টিনাইট সিরিজ কি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 সে সকল মৌলকে অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। এগুলা কি? পারমাণবিক সংখ্যা। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটা কি বললাম? পারমাণবিক সংখ্যা। তাহলে ল্যান্থেনাইট সিরিজ কাকে বলে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 তাদেরকে বলা হয় ল্যান্থেনাইট মৌল বা ল্যান্থেনাইট সিরিজের মৌল। এবং যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 সেই সকল মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ বা অ্যাক্টিনাইট সিরিজের মৌল। ঠিক আছে? তো পর্যায় সারণী নিয়ে এই কথাটা আমি তোমাদেরকে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট দেখে দিছিলাম, কিন্তু এই নাম্বারটা দিছিলাম না, সেই নাম্বারটা বলে দিলাম কত থেকে কত নম্বর মৌলগুলো ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। কোথায় অবস্থান নির্ণয়? পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আজকে আমরা কি পড়ব? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। কোথায় অবস্থান নির্ণয় করব আমরা? পর্যায় সারণীতে, তাই না? দেখো এখানে আমাদের একটা মৌলের, ধরো যে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের কি কি জানতে হবে বলো তো? গতদিন আমরা দেখছিলাম কি, এদিকে কি থাকে? পর্যায়, রাইট? আর এদিকে কি থাকে? গ্রুপ। তার মানে কি, একটা মৌল যদি এখানে থাকে তাহলে তাকে জানার জন্য আমাদের কি কি জানতে হচ্ছে? গ্রুপ জানতে হচ্ছে এবং পর্যায় জানতে হচ্ছে, তাই না? কোনো একটা মৌলের যদি আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা জানতে পারি তাহলে সেই মৌলটার অবস্থান আমরা কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। তো আসো আমরা এই মৌলের গ্রুপ এবং পর্যায়টা কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা আজকে শিখি। দেখো গ্রুপ নির্ণয়ের জন্য একটাই সূত্র, খুবই সহজ গ্রুপ নির্ণয় করা, বাট পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে একটু কষ্ট হয়। কি বললাম বুঝতে পারছো? না সরি, ভুল বললাম, আমি একটু ভুল বলছি। পর্যায় নির্ণয় করার একটাই সূত্র, খুবই সহজ, বাট গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে একটু 3টা সূত্র মনে রাখতে হয়। খুবই সহজ সূত্র, বাট তোমরা উলট পালট করো, খুবই ইজিলি শিখে দেব, বুঝতে পারবা। তাহলে প্রথমেই কি, 1 নাম্বারটা আমরা একটু দেখাই, পর্যায় নির্ণয়। পর্যায় কিভাবে নির্ণয় করব দেখো, এটা সূত্রটা যদি একটু লিখি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের
সর্বশেষ ইলেকট্রন, আচ্ছা দেখি লেখা কি দেখা যাচ্ছে? সবুজ কালি, সবুজ কালি মনে হয় দেখতে সমস্যা হচ্ছে, আমি নীল কালি দিয়ে দেখি। সর্বশেষ ইলেকট্রন যে যে কি বলবো, কক্ষপথে, যে কক্ষপথে প্রবেশ করে সেই কক্ষপথ নাম্বার ওই মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। তাহলে কি বললাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথে প্রবেশ করবে সেই কক্ষপথটাই ওই মৌলের কি নির্দেশ করবে, পর্যায় সংখ্যা নির্দেশ করবে। উদাহরণ যদি আমি একটু বলি, দেখো 1 নম্বর উদাহরণ যদি আমি একটা দেই, সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি হবে, 1s2 2s2 2p6 3s1, তাই না? তোমরা যারা এই ইলেকট্রন বিন্যাসটা বুঝতেছো না তাদের জন্য ভয়ের কিছুই নাই, তাদের জন্য সমাধান আছে। তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাও, গিয়ে দেখো পদার্থের গঠন নামের একটা চ্যাপ্টার আছে, 3 নাম্বার চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা করো। ওই চ্যাপ্টারে এই জিনিসগুলো আমি ডিটেলসে শিখাইছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথমে 2টা গেছে, তারপরে 2টা গেছে। আমি তৃতীয় অধ্যায়ে শিখাইছিলাম যে প্রথমে এটাতে ফুল হওয়ার পরে এটাতে যাবে, এটাতে ফুল হওয়ার পরে এটাতে যাবে, এটাতে ফুল হওয়ার পরে এটাতে যাবে, তাই না? তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? এখানে। আর এটা কয় নাম্বার কক্ষপথ? 3 নাম্বার কক্ষপথ। কয় নাম্বার? 3 নাম্বার কক্ষপথ। তাহলে সোডিয়ামের পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার, সোডিয়ামের পর্যায় নাম্বার কত বলো তো? 0, 3 অথবা 3, যে কোনোটা বলতে পারো। আবার যদি আমি বলি ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। এটার বলো তো কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, 3p পরে কোথায় যায়? 3d না 4s এ? অবশ্যই 4s এ যায়। এগুলা যারা ইলেকট্রন বিন্যাস জানো বা শিখছো তারা তো খুব ইজিলি বুঝতেছো, আর যারা বোঝো না তারা তৃতীয় অধ্যায় দেখো, আবারও বলতেছি, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো তো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? 4s এ গেছে, তাই না? তার মানে এখানে কক্ষপথ নাম্বার কত? 4। তাহলে ক্যালসিয়ামের পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার 0, 4 অথবা 4। ক্যালসিয়াম দেখালাম। তোমাদেরকে যদি দেখাই সিলিকন, সিলিকন কত? 14। 1s2 2s2 দেন 2p6 3s2 3p1 ও 14 3p2 3p2। তাহলে দেখো তো কত হয়েছে? 1s2 2s2 2p6 3s2 3p6। এত কিছু দেখার দরকার না, আমাদের দেখার দরকার শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে গেছে। শেষ ইলেকট্রনটা কোনটাতে গেছে? 3-তে গেছে। তার মানে এই কক্ষপথ নাম্বার কত? 3। তার মানে পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার হবে 0, 3 অথবা 3। ঠিক এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথে যাবে সেটাই আমাদের কি নির্দেশ করবে? আমাদের এই তো পর্যায় সংখ্যা নির্দেশ করবে। বুঝতে পারছো? এখন তোমাদেরকে দেখাই আরেকটা, এই পাশে দেখাই যদি, সেটা হচ্ছে কি দেখাই, জিঙ্ক। আচ্ছা জিঙ্ক দিয়েই দেখাই। জিঙ্ক, জিঙ্কের কত? 30। এটা ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। 3pর পরে ইলেকট্রন কোথায় যায়? 4s এ।
কিন্তু আমরা আগে 3D লিখবো, তাই না? 3D 10 4s 2, মেইনলি 3p এর পরে 4s এ গেছে, যাওয়ার পরে 3D তে আসছে, কিন্তু আমরা অর্ডারটা মেইনটেইন করার জন্য এটা আগে লিখছি। ঠিক আছে, লেখা কি দেখা যাচ্ছে সাইডে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো এখন কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাস যখন আমরা শিখছি তখন কি দেখছি যে 4s এ ইলেকট্রন আগে গেছে, 3D তে পরে গেছে, তাই না? তাহলে তোমাদের কথা এখন হইতে পারে যে এখানে তো 3D তেই গেছে, তাই না? সর্বশেষ ইলেকট্রন তোমাদের মতে কি 3D তেই গেছে, তাই না? কিন্তু আসলে সর্বশেষ ইলেকট্রন ওখানে 3D তে হবে না, ওখানে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে বড় কক্ষপথ কোনটা। বুঝতে পারছো? সবচেয়ে বড় কক্ষপথ যেটা সেটাই। তোমরা এটা আসলে সর্বশেষ ইলেকট্রন যেটাতে যায় সেটাই হয়, কিন্তু এখানে যে আমরা যেটা দেখি যে 4s আগে যায় 3D তে পরে যায়, এইরকম ঘটনা ইলেকট্রন যাওয়ার সময় 3D ফিল আপ করে 4s আসে। এটা অন্য ধরনের মানে একটা বিক্রিয়া, মানে বিক্রিয়া না, আসলে এটা অন্য ধরনের সিস্টেম মেথড, যেটা আমাদের ওইভাবে বলা নেই। তোমরা মনে রাখবা এখানে 3Dর মানে এখানে যে 3p লিখলাম, 3pর পরে অর্ডারে কি আছে 3D, এরপরে কি আছে 4s, তাই না? তাহলে এখানে কয়টা 2 4 6, এদিকে হচ্ছে 10 18, 18-এর পরে এখানে গেল 2, এখানে 10। তাহলে সর্বশেষ কোনটা আছে দেখো তো, সর্বশেষ কোনটা আছে 4s, তাই না? তার মানে এখানে পর্যায় নাম্বার প্রধান কক্ষপথ কত 4, সবচেয়ে বড় প্রধান কক্ষপথ কত 4। তাহলে এর পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার হবে 04। আচ্ছা একটু এখানে পর্যায় নাম্বার কত 04, তাই না? তার মানে তোমরা এখানে মনে রাখবা যে সবচেয়ে বড় কক্ষপথ যেটা সেটাই ওই মৌলের কি নির্দেশ করে, পর্যায় নাম্বার নির্দেশ করে। আচ্ছা এটা গেল পর্যায় ভেক্টর সিস্টেম। এখন আসো আমরা গ্রুপ নির্ণয় করা শিখব। তো আশা করি তোমরা এখন পর্যায় নির্ণয় করতে পারবা সবাই। গ্রুপ নির্ণয় করার 3টা সিস্টেম আছে। এখন দেখব আমরা গ্রুপ নির্ণয়। প্রথমে হচ্ছে 1 নম্বর নিয়মটা দেখি। 1 নম্বর নিয়মটা হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রনটি কি করে s অরবিটালে প্রবেশ করে, তাহলে যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে তাহলে সেই ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার নির্দেশ করে। তাহলে কি বললাম, যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে তাহলে সেই ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার নির্দেশ করে। যেমন দেখো আমরা যদি উদাহরণ দেই লিথিয়াম, কি বললাম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s1। তাহলে সর্বশেষ ইলেকট্রন কোন কক্ষপথে গেছে s এ গেছে, তাই না? যেহেতু s এ গেছে দেখো তো সর্বশেষ ইলেকট্রন s এ গেছে এবং কয়টা ইলেকট্রন এখানে আছে, একটা ইলেকট্রন। তার মানে এর গ্রুপ নাম্বার কত হবে, গ্রুপ নাম্বার 1। আর যেহেতু সর্বোচ্চ কক্ষপথ এখানে কত 2, তাহলে এর পর্যায় নাম্বার কত হবে, এর পর্যায় হবে 02। এটা গেল লিথিয়াম। আবার যদি বলি ম্যাগনেসিয়ামের কত 12, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 পর্যন্ত, হ্যাঁ 3s2। এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন কোনটাতে গেছে
এসে গেছে। কোথায় গেছে? এসে গেছে। যেহেতু সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, তার মানে এর যে গ্রুপ নাম্বারটা হবে সেটা কত হবে? এসে যে কয়টা ইলেকট্রন আছে সেইটাই। তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে? এর গ্রুপ নাম্বার হবে 02। আর পর্যায় নাম্বার কত হবে বলো তো? সর্বশেষ সর্বোচ্চ কক্ষপথ কত? 3। তাহলে এর পর্যায় নাম্বার কত হবে? 3। আবার যদি বলি ক্যালসিয়াম, আমরা তখন দেখছিলাম, এখানে আবার ক্যালসিয়াম দেখি। ক্যালসিয়াম কত? 20, তাই না? তাহলে ক্যালসিয়ামটা যদি একটু দেখি, দেখো ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন কোনটাতে গেছে? এসে গেছে। তার মানে এসে যেহেতু গেছে, তার মানে এর গ্রুপ নাম্বার কি হবে? এর গ্রুপ নাম্বার হবে 02। আর পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার হবে 04, কারণ সর্বোচ্চ কক্ষপথ নাম্বার কত এখানে? 4। তো এটাই ছিল এস অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব সেই নিয়মটা। এরপরে আসো, এই নিয়মটাও সহজ, যে পর্যায় বের করা এবং এস অরবিটালে যে ইলেকট্রনগুলো যায় সেগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের এই নিয়মটা সহজ, হ্যাঁ। কিন্তু যদি ডি অরবিটালে প্রবেশ করে সেই ক্ষেত্রে কি হবে, বা পি অরবিটালে প্রবেশ করে সেই ক্ষেত্রে কি হবে সেটা একটু শিখবো। দেখো আমি শর্টকাটে লিখি, যদি সর্বশেষ ইলেকট্রন পিতে লিখি আগে, হ্যাঁ, পি অরবিটালে প্রবেশ করে তাহলে কি শেষের এস ও পি অরবিটালের, তাহলে শেষের এস ও পি অরবিটালের ইলেকট্রনগুলোর যোগফলের সাথে, ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেইটাই ওই মৌলের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। যেমন দেখো আমি যদি একটা উদাহরণ দেই, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত? 13। এটা কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে গেছে? পি অরবিটালে গেছে। যেহেতু পি অরবিটালে গেছে, আবার ভালো করে বুঝো, যেহেতু পি অরবিটালে গেছে তার মানে কি করতে হবে? এস এবং পি যোগ করতে হবে। এখানে এই সূত্রটা যদি একটু মেইনলি লিখে দেয় তাহলে এখানে কি হবে দেখো, এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল গ্রুপ নাম্বার। এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল গ্রুপ নাম্বার। তাহলে দেখো এখানে সর্বশেষ ইলেকট্রন কই গেছে? পিতে গেছে। তার মানে এর গ্রুপ নাম্বারটা আমরা কিভাবে বের করবো? দেখো এর গ্রুপ নাম্বারটা কি হবে? এর গ্রুপ নাম্বারটা হবে এস এর উপরে কত আছে? 2 প্লাস পির উপরে কত আছে? 1 প্লাস এক্সট্রা সূত্রের 10, তাহলে কত হবে? 13। তার মানে অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার কত? 13। আর যদি বলি পর্যায় নাম্বার, পর্যায় নাম্বার কত হবে দেখো তো, সর্বোচ্চ কক্ষপথ কত? 3, তার মানে পর্যায় নাম্বার 3। অ্যালুমিনিয়াম গেল। এরপরে আসো ক্লোরিন যদি বলি, ক্লোরিনের কত? 17। ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে সর্বশেষ ইলেকট্রন কোনটাতে গেছে? পিতে গেছে। আর পিতে যাওয়া মানে গ্রুপ নির্ণয়ের সূত্র কি? পিতে যাওয়া মানে এস প্লাস পি প্লাস 10, সূত্রের 10। তাহলে কত দেখো? 17। তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার কত? 17। আর পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার হবে সর্বশেষ যে কক্ষপথটা থাকে সেটাই। তাহলে কত? 3। ক্লোরিন গেল। আসো আরেকটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে সালফার। সালফারের কত? 16। তাহলে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, কত হয়েছে? 16, তাই না? তাহলে এখানে 3p 16। তাহলে এখানে দেখো গ্রুপ নাম্বার, গ্রুপ নাম্বার কত হবে? যেহেতু পিতে গেছে তার মানে পিতে গেলে আগের এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পির ইলেকট্রন সংখ্যা প্লাস 10, তাহলে কত হলো?
16, গ্রুপ নাম্বার 16 পর্যায় নাম্বার কত হবে? পর্যায় নাম্বার হবে সর্বশেষ ইলেকট্রন যেটাতে যাবে সেটাই, কত? 3। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা পি যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যায় তাহলে এভাবে তোমরা পি অরবিটাল ভুক্ত যে ইলেকট্রনগুলো থাকবে সর্বশেষ সেগুলা মৌলের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে পারবা। ঠিক আছে? তো এটা পি গেল। এখন দেখো ডি অরবিটালে যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে কি হবে দেখো। আমি এটাও শর্টকাটেই লিখব, তোমরা খাতায় ফুল লিখবা। যদি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে শেষের এস ও ডি অরবিটালের ইলেকট্রনের যোগফল বা ইলেকট্রন শেষ অরবিটাল ইলেকট্রন যোগ করলে লেখো, যোগ করলে লেখে এটুকু মুছে দাও। যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা নির্দেশ করে। তাহলে আলটিমেটলি এখানে কি হবে দেখো, এখানে হবে এস প্লাস ডি ইকুয়াল গ্রুপ নং। তার মানে এই সূত্রটা হবে এইরকম। সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তাহলে কি হবে, এস প্লাস ডি অরবিটালের যোগফলটাই হবে গ্রুপ নাম্বার। এইরকম যদি একটা উদাহরণ দেই দেখো, স্ক্যান্ডিয়াম 21 ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1, এরকমই তো হয় তাই না? তো সর্বশেষ ইলেকট্রন আমরা কোনটাতে দেখলাম, ডিতে গেল তাই না? পর্যায় সারণের ক্ষেত্রে বললাম কি দেখো, পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে বললাম কি, সর্ববহিস্থ যে কক্ষপথটা থাকবে বা সর্বশেষ কক্ষপথ যেটা থাকবে এই শেষ কক্ষপথটা কি নির্দেশ করবে, তার পর্যায় সংখ্যা। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কি, সর্বশেষ ইলেকট্রন যেটাতে প্রবেশ করবে সেটাই। তার মানে এখানে সর্বশেষ ইলেকট্রন কোনটাতে গেছে, ডিতেই গেছে তাই না? তাহলে এখানে যেহেতু ডিতে গেছে, ডিতে গেলে গ্রুপ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, এস প্লাস পি এস প্লাস ডি। এখানে দেখো তাহলে এখানে এস এর কত 2 প্লাস ডি এর কত 1, তাহলে কত আসবে 3। এখানে গ্রুপ নাম্বার 3 আর পর্যায় নাম্বার কত আসবে, পর্যায় নাম্বার আসবে সর্বশেষ সর্ববহিস্থ কক্ষপথ সর্বশেষ কক্ষপথ কোনটা 4, তাহলে পর্যায় নাম্বার 4। ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়ামের 24 ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখানে দেখো গ্রুপ নাম্বার কি হবে, এস প্লাস ডি, এস প্লাস ডিটাই গ্রুপ নাম্বার, তাহলে 1 + 5 = 6, গ্রুপ নাম্বার 6। আর পর্যায় নাম্বার কত হবে, পর্যায় নাম্বার হবে সর্বশেষ কক্ষপথ কত 4, তাহলে 4। আবার যদি তখন দেখাইলাম জিঙ্ক, জিঙ্কের কত 30, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর হচ্ছে 4s2 3d10। সর্বশেষ কক্ষপথ সর্বশেষ ইলেকট্রন কোথায় গেল, 3d-তে গেল তাই না? তাহলে ডিতে যখন যায় তখন গ্রুপ নাম্বার কিভাবে বের করতে হয়, হচ্ছে এস প্লাস ডি। তাহলে এস এর মান কত 2, ডির মান কত 10, তাহলে কত 12। তোমরা বই বের করে দেখবা সব কিছু মিলতেছে গ্রুপ নাম্বারগুলো। আর পর্যায় নাম্বার কীভাবে বের করতে হয় বলছিলাম, সর্বশেষ কক্ষপথ যেটা সেটাই, সর্বশেষ কক্ষপথ কত 4 বা সর্বোচ্চ যে কক্ষপথ সেটাই কত 4। তোমরা হয়তো মনে করতে পারো সর্বশেষ কক্ষপথ এখানে 3 তো, কারণ সর্বলাস্টে আছে 3, কিন্তু এরকম না। দেখো আমরা যদি জিঙ্কের একটা গঠন ডায়াগ্রাম দেখাই তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, মানে 4 নাম্বার কক্ষপথটা সবার বাইরেই থাকতেছে, এই কারণে এটাই সর্বশেষ কক্ষপথ বলা হচ্ছে। তো এইটাই ছিল হচ্ছে ডি অরবিটালে যদি ইলেকট্রন যায় সেই ক্ষেত্রে মৌলগুলোর কীভাবে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হয় সেই সূত্রটা। তো আশা করি তোমরা এই সূত্র 3টাই বুঝতে পারছো। আমি সংক্ষেপে সর্বশেষ আরেকবার রিভিউ করে দিচ্ছি কোন সূত্রটা কিভাবে লিখবা। 1 নাম্বার, এসে গেলে, এসে যদি যায় তাহলে সমান সমান এসে যেটা যাবে ওইটাই হচ্ছে গ্রুপ। আচ্ছা, এসে গেলে এস ইকুয়াল গ্রুপ নাম্বার।
2 নাম্বার পিতে গেলে S প্লাস P প্লাস 10 ইকুয়াল গ্রুপ নাম্বার। ডিতে গেলে S প্লাস D ইকুয়াল গ্রুপ নাম্বার। এই সূত্রগুলো মনে রাখতে হবে, তাছাড়া ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে না। সিকিউ এ খুবই বেশি আসে, এটা তোমাদের সৃজনশীলে আসবে। আর পর্যায়ের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ নাম্বার সমান সমান পর্যায় সংখ্যা। সর্বশেষ কক্ষপথ নাম্বার সমান সমান কি বললাম? পর্যায় সংখ্যা। আচ্ছা, এখন দেখো আমরা তো ইলেকট্রন বিন্যাসটা শিখলাম, তাই না? এই যে ইলেকট্রন বিন্যাসটা শিখলাম, এই ইলেকট্রন বিন্যাস করে আমরা একটু কয়েকটা মৌল দেখি। দেখো 1 নম্বর মৌল, 1 নম্বর যে পয়েন্টটা লিখবো, 1 নম্বর হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে 1s1 তাই হচ্ছে, তাই না? সেই অনুযায়ী এটা 1 নম্বর গ্রুপেই থাকার কথা। কিন্তু আমরা কি জানি 17 নম্বর গ্রুপের মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, তাই না? 7টা ইলেকট্রন থাকলে তারা কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে তাদের কি করে? সর্বশেষ কক্ষপথ পূরণ করে। এখানে দেখো তো, যখন আমরা হাইড্রোজেনের একটা চিত্র দেখাবো তাহলে তখন দেখো তো হাইড্রোজেনের কি প্রথম কক্ষপথ, তার মানে কয়টা ইলেকট্রন থাকবে? ম্যাক্সিমাম 2টা। তাহলে শেষ কক্ষপথ পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন দরকার। তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাচ্ছে? সে কিন্তু শেষ কক্ষপথ পূর্ণ করতেছে। তাহলে এই হাইড্রোজেনটা আমরা কখনো দেখি একটা ইলেকট্রন গ্রহণ করে শেষ কক্ষপথ পূর্ণ করে, আবার কখনো দেখি একটা ইলেকট্রন ত্যাগও করে। যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে কোন গ্রুপের মতো আচরণ করলো বলো তো? 17 নম্বর গ্রুপের মতো বা হ্যালোজেন মৌলের মতো। আর যখন সে একটা ত্যাগ করলো তখন কোন গ্রুপের মতো? 1 নম্বর গ্রুপ বা ক্ষার, তীব্র তড়িৎ ঋণাত্মক ক্ষার গ্রুপের মতো, তাই না? তো দেখো আমরা জানি কি 1 নম্বর গ্রুপের মৌলগুলা একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। আর 17 নম্বর গ্রুপের মৌলগুলা একটা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তাহলে দেখো এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, গ্রহণ করলো, এই হাইড্রোজেনটা কি 1 নম্বর গ্রুপের মতো আচরণ দেখাচ্ছে, 17 নম্বরের মতো আচরণ দেখাচ্ছে। কিন্তু তারপরেও একে 1 নম্বর গ্রুপেই কেন রাখা হলো? 17 নম্বর গ্রুপে কেন রাখা হলো না? তাহলে কি এটা একটা পর্যায় সারণীর ব্যতিক্রম না? এটা একটা কি ব্যতিক্রম? পর্যায় সারণীর ব্যতিক্রমগুলো আমরা এখন দেখব। এখন কথা হচ্ছে হাইড্রোজেনকে কেন রাখা হলো না? হাইড্রোজেনকে রাখা হলো না কারণ হাইড্রোজেন 2টা গ্রুপের মৌলের মতো আচরণ করলেও হাইড্রোজেনের বেশিরভাগ বৈশিষ্ট্যই 1 নম্বর গ্রুপ অর্থাৎ তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার যে মৌলগুলো আছে সেগুলোর সঙ্গে মিলে যায়। আর এই আমরা কি পর্যায় সারণীতে কি দেখছিলাম? পারমাণবিক সংখ্যা অনুযায়ী ভাগ করছিলাম। কেন? কারণ তাদের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যগুলো মেলার জন্য। যেহেতু হাইড্রোজেনের সাধারণ বৈশিষ্ট্যগুলা বেশিরভাগ তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌলের সাথে মিলে যায়, তাই হাইড্রোজেনকে আমরা 17 নম্বর গ্রুপে না দিয়ে 1 নম্বর গ্রুপে অবস্থান দেই। দ্বিতীয়ত আসো, এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো 1s2, কারণ এর ইলেকট্রন সংখ্যা কত? 2। সে অনুযায়ী এটা আমাদের শর্ত অনুযায়ী কি হওয়ার কথা? 1 নম্বর পর্যায় হওয়ার কথা এবং গ্রুপ নাম্বার কত হওয়ার কথা? এটা পর্যায় নাম্বার, এটা গ্রুপ নাম্বার, তাই না? এখানে সূত্র অনুযায়ী গ্রুপ নাম্বার হওয়ার কথা 2, পর্যায় হওয়ার কথা 1। হ্যাঁ, পর্যায়টা ঠিক আছে, কিন্তু পর্যায় সারণী খুললে তোমরা দেখবা এই হিলিয়ামটা 2 নম্বর গ্রুপে না থেকে 18 নম্বর গ্রুপে অবস্থান করে। কেন এটা হয়? দেখো আমরা জানি কি পর্যায় সারণীর যে 2 নম্বর গ্রুপটা আছে এটাকে কি গ্রুপ বলা হয়? মৃৎ ক্ষার গ্রুপ, বা এটা হচ্ছে ধাতব গ্রুপ। হ্যাঁ, মৃৎ ক্ষার গ্রুপ, ঠিক আছে, যেটা আমরা গত লেকচারে দেখছি, মৃৎ ক্ষার গ্রুপ। আর এই যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এই মৃৎ ক্ষারগুলো কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিন্তু এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করে দেখো তাহলে কত? এর প্রথম কক্ষপথে যে 2টা ইলেকট্রন থাকার কথা, 2টা ইলেকট্রন দিয়ে ফুল ফিল আপ করে সে কি একটা নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করতেছে। এখন নিষ্ক্রিয় মৌল কি?
18 নম্বর গ্রুপের মৌলগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দেখতে পাই যে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই আছে, আর যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই যদি থাকে তাহলে সেই মৌলগুলোকে আমরা কি বলি, নিষ্ক্রিয় মৌল। হিলিয়ামের ক্ষেত্রেও দেখো এর কক্ষপথে 2টা থাকার কথা 2টাই আছে, তার মানে কি এ নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করে। এরপরেও 2 নম্বর গ্রুপের মৌলগুলো এক ধরনের কি ক্ষার, কি ক্ষার, কিন্তু এই হিলিয়ামটা হচ্ছে এক ধরনের গ্যাস। তাহলে দেখো এই মৃৎক্ষার গ্রুপ বা এই গ্রুপের সঙ্গে এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আসা সত্ত্বেও বৈশিষ্ট্যগুলো একটাও মিলতেছে না। হিলিয়ামের বৈশিষ্ট্য মিলতেছে কার সাথে, 18 নম্বর গ্রুপের মৌলের সাথে। যেহেতু হিলিয়ামের বৈশিষ্ট্য 18 নম্বর গ্রুপের মৌলের সাথে মিলতেছে, সুতরাং হিলিয়ামকে আমরা এখানেও ব্যতিক্রমভাবে 2 নম্বর গ্রুপে না দিয়ে 18 নম্বর গ্রুপে অবস্থান দেই। বুঝতে পারছো? এরপরে আসো 3 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে ল্যান্থেনাইট আর হচ্ছে অ্যাক্টিনাইট। ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ দেখো, এই যে ল্যান্থেনাইট সিরিজের পারমাণবিক সংখ্যা কত বলছিলাম, 57 থেকে 71, আর অ্যাক্টিনাইট সিরিজের কত বলছিলাম, 89 থেকে 103। দেখো এই ল্যান্থেনাইটের জন্য আমাদের পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপে এই একটা বক্স ছিল, মানে টোটালে 4টা ছিল, তাই না? তার মধ্যে 1, 2, এই 3 আর 4, 3 নাম্বারটা কি ছিল ল্যান্থেনাইটের জন্য, এটা 3 নম্বর গ্রুপের 3 নম্বর ঘরটা ছিল ল্যান্থেনাইটের জন্য, 4 নম্বর ঘরটা ছিল অ্যাক্টিনাইটের জন্য। কিন্তু এখানে 57 থেকে 71 কয়টা আছে, 15টা মৌল আছে। 89 থেকে 105 কয়টা আছে, 15টা মৌল আছে। তাহলে এই একটা ঘরে যদি আমরা 15টা মৌল বসাই তাহলে কি পর্যায় সারণীর সৌন্দর্যটা ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে? অবশ্যই পর্যায় সারণীর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, কারণ পুরো পর্যায় সারণীতে একটা ঘরে একটাই মৌল থাকে। আর এই পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যায় বলেই এই ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটকে আমরা এই পর্যায় সারণীর 3 নম্বর, মানে 3 নম্বর গ্রুপের 3 নম্বর ঘর এবং 4 নম্বর ঘর, বা যেই পর্যায় আছে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে অবস্থান না দিয়ে পর্যায় সারণীর নিচে বক্স আকারে লিখে দেই। এগুলার ইলেকট্রন বিন্যাস করে তোমার যেটাই আসুক এর গ্রুপ নাম্বার সবসময় 3, এটাও ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়। তুমি 57 থেকে 71 ইলেকট্রন বিন্যাস করে দেখো, এসপিডি বিভিন্ন অরবিটালে তোমার ইলেকট্রন বিন্যাসে আসবে। যতই যে আসুক সর্বদা এটার গ্রুপ নাম্বার 3 ফিক্সড, এটাও পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তো আশা করি যা আজকে পড়াইছি সবই বুঝতে পারছো তোমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।